হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ভোরবেলা থেকে একটা ব্লগ শুরু করলাম। দেখো, তোমার দাদাভাই মুখ ধুচ্ছে, তো আমার চান হয়ে গেছে, আবার ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আমরা সকাল 8টার সময় এক জায়গায় বেরোবো। তো কোথায় বেরোবো তোমরা ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। এর আগে আমি বলিনি যে আমি কোথায় যাবো, একটাও পোস্ট করিনি। তো এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, এখন কিন্তু অনেক ভোর, এখনও 4টে বাজেনি। আমি উঠেছি 2টোর সময়, কাজ সেরেছি, চান করেছি, ঠাকুর দিয়েছি। তো সকালটা হোক, আবার আমাদের মন্দিরে পুজো দিতে হবে। মন্দিরের ব্লগ দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঠাকুরকে আমি কেমন সাজিয়েছি তোমরা একটু দেখে নাও। সকালবেলা ভগবান দর্শনে সবার দিনটা ভালো কাটুক। একটা কথা প্রথমেই বলি, আমরা কিন্তু বাঙালি, আমরা ভগবানের বিশ্বাস সব সময় করে থাকি। আমরা সনাতন ধর্মে ধর্মিত। আর তার থেকে বড় কথা, আমরা যখনই বাইরে কোথাও যাই, আমাদের গুরুজনরা বলো, আমরা বলো, সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের যাওয়াটা যেন শুভ হয়, যে আমরা নির্বিঘ্নে যেন পৌঁছতে পারি সেই জায়গায়, গন্তব্য। আর তারপরে ফার্স্ট টাইম আমাদের প্লেন জার্নি। তো বুঝতেই পারছো, প্লেন নিয়ে আমার একটা প্রচুর প্যানিক ছিল মনের মধ্যে, প্রচুর ভয়। তো সেই ভয়টার থেকে আমি মোটামুটি এই ভিডিওটা লাস্টে ভয়েস দিচ্ছি। একটা কথাই বলতে চাই, আমার অনেকটাই সাহস হয়ে গেছে। আর এই আমার ভাইপোরা, মানে ওদের পরীক্ষা পড়েছে, তো আসার ভাই খুব কষ্ট পেয়েছি। আমার মাও অসুস্থ, মানে ফ্যামিলি ছেড়ে এতদিন কোথাও যাইনি, আমি কোথাও গিয়ে থাকিনি। তো আমি খুব কাঁদছিলাম, আমার ভাইয়ের বউ, আমার দাদার বউ, ওরাও খুব কান্নাকাটি করছিল। আমাদের আশেপাশে যারা আছে সবাই বলছে কাঁদি না, সব ঠিক হয়ে যাবে, ভালোভাবে যেতে পারবি, ভালোভাবে আবার ফিরে আসবি। তো আমি এখন আমেদাবাদেই আছি, আমেদাবাদ কালী সংগ্রাম সিটিতে আছি। তো এখানে আমার মেয়ের বাড়ি, তো এখানেই আমি এখন আছি। লাস্টে ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, আরও অনেক অনেক ব্লগ কিন্তু আসবে। এখানে যেহেতু এসেছি নতুন জায়গায়, তো যেরকমভাবে পারি, যতটা পারি আমি ব্লগ করার চেষ্টা করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে সাহায্য করো। ভিডিও না দেখলে, না কমেন্ট করলে, না শেয়ার করলে ভিডিও করার ইন্টারেস্টিংটাই কমে যায়। তোমরা তো সবাই জানো যে ভিডিওর ভিউ আসলে কত মনে আনন্দ লাগে, আরও ভিডিও করার ইচ্ছা মনে মনে জাগে। তো বাড়ি থেকে বেরোনোর সময় গুরুজনদের প্রণাম করে আমাদের রাস্তা থেকে আমরা বেরিয়ে গেছি। তো আমাদের গাড়ি বলাই ছিল, রীতিমতো গাড়ি চলে এসেছিলো 7টা সাড়ে 7টার মধ্যে। আর আমরা সব লাগেজ গুছিয়ে আমরা গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে গেছি। তো যেহেতু আমার বাবুটা অনেক ছোট বলে, আর তারপরেও আরও 10টা বাচ্চার মতো নয়, সবাই যেন স্পেশাল চাই, তো ওকে নিয়ে আমার একটু অনেকই মনের মধ্যে ভয় ছিল। তো আমার থেকে বেশি ভালো ছিল, আমি মনে হয় অসুস্থ হয়ে পড়েছিলাম, রাত জেগে জেগে ঘুম পেয়ে গেছিলাম, গাড়ির মধ্যে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এই হচ্ছে এয়ারপোর্টে আমরা ঢুকছি, গাড়ি ঢুকে গেছি এয়ারপোর্টে। তোমরা যারা এয়ারপোর্ট গেছো তারা বাইরের দৃশ্যটা দেখে অবশ্যই বুঝতে পারছো, কারা কারা যাওনি অবশ্যই কমেন্ট করবে। আমি নামে কলকাতার মেয়ে, আমি কিন্তু এত বছর এয়ারপোর্টের দরজাও দেখিনি। আমার কিন্তু এয়ারপোর্ট থেকে বেশি দূরে বাড়ি নয়। তো যাই হোক, মেয়ের দৌলতে শুধু দরজাই নয়, আমার প্লেন চড়াটাও হয়ে গেল। তো এই প্লেনের নিয়ে আমার কোনো উদ্বেগ ছিল না যে আমি চড়বো। জীবনে ভাবিনি যে আমি কোনোদিন আমেদাবাদ আসবো, গুজরাট আসবো। তো যেগুলো লোক চায় না সেটাই হয়ে যায়। তো পুরো দেখো, এবার আমরা গেটের মধ্যে ঢুকে গেছি। তো দোতলায় এরকম গাড়িটা মানে আমাদের দাঁড় করিয়েছে, কারণ আমি জানতাম না নিচের তলাটা ফ্লোর আছে। পরে আমি বুঝতে পেরেছি দোতলা থেকে যখন নিচে তাকিয়েছি। তো যাই হোক, গাড়িটা কিন্তু পুরো এয়ারপোর্টের একদম গেটের মুখে নামিয়ে দিয়েছে। তো এবার গাড়িওয়ালা আমাদের টাকা আগে থাকতে যেহেতু দেওয়া ছিল, তো আমার দাদাকে বললাম যে দাদা আমরা যেদিন যাবো ওদিনও তোমার ফোন নাম্বার আছে, ফোন করলে চলে এসো। তো আমাদের লাগেজ সব কালেক্ট করে বাইরে রাখা হয়েছে। এবার তোমাদের দাদাভাই ট্রলি আনতে আছে, যেহেতু এতগুলো লাগেজ হাতে করে নিয়ে ভিতরে ঢোকা সম্ভব না। তো এই ট্রলি কিন্তু সবই বাইরে থাকে, তো তোমরা বাইরে থেকে কালেক্ট করে নিতে পারবে, অসুবিধা নেই। তো তোমরা যারা নতুন যাবে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটা এমনি একটু দেখতে থাকো, যতটা পেরেছি আমি কিন্তু তুলে ধরেছি। এটা আমরা ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছি, টিকিটটা দেখিয়ে, আধার কার্ড দেখিয়ে আমরা ভিতরে ঢুকবো এয়ারপোর্টের। এখন এয়ারপোর্টের গেটের বাইরে দাঁড়িয়েছি। তো টিকিট দেখিয়ে আমরা টিকিট নিয়ে, মানে টিকিট এখনও নয়নি, জাস্ট আধার কার্ড দেখিয়ে আর যে আমাদের অনলাইন টিকিটটা করেছিলাম সেটা দেখিয়ে ভিতরে ঢুকেছি। এবার তোমাদের দাদাভাই টিকিটগুলো একবার দেখে নিচ্ছি চেকিং করে মেশিন থেকে, যে টিকিটগুলো বেরোয় কিনা। তো টিকিটগুলো রীতিমতো মেশিন থেকে আমাদের বের করা হয়নি, আবার গিয়ে লাইন দিয়েছি আমাদের 10 নম্বর কাউন্টার। 10 নম্বর কাউন্টারে স্পেশালি আমি বলে দিই, যাদের বাচ্চা আছে বা যাদের পশ্চিমবাংলা কলকাতা সবই টাকা আছে তাদের জন্য কিন্তু 10 নম্বর কাউন্টার। আমরা দুবার 2 রকম কাউন্টারে লাইন দিয়েছিলাম। তো ওখানকার যারা
আছে তারাই বলে দিল যে না বাচ্চাদের জন্য 10 নম্বর কাউন্টার। তো এসে দেখছি 10 নম্বর কাউন্টারে অনেক জায়গায় আর বাবা তো প্রচুর জ্বালাচ্ছিল, তো ওই জন্য বাবা লাগিয়েছে। তো বন্ধুরা আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, তোর বাবা কম্পিউটারের টিকিট বের করছে, ওটা ছিঁড়ছে। তো এই হচ্ছে আমাদের 3 জনের টিকিট। 7 কিলো, তো 10 নম্বর কাউন্টার থেকে 5-15 কিলো বেশি হলে আমাদের সঙ্গে থাকা করে নিয়ে। তো আমাদের 14 কিলো 300 সব থেকে বড় ব্যাগটা ছিল 14 কিলো 300, আর বাদ বাকিগুলো অনেক কম ছিল। তো 3 জনের টিকিট বাবা দাদাতে টিকিট আমরা কালেক্ট করে যায়। এবার আমরা ভিতরে ঢুকে যাবো। এবার আমাদের সারা শরীরের চেকিং হবে, আর ছোটো ছোটো ব্যাগ, ঘড়ি, মোবাইল, হেডফোন, ফোনের চার্জার, তারপরে এরকম জায়গায় চলে এর মধ্যে দিলে ট্রে সমেত ব্যাগগুলো সমেত ভিতর দিয়ে চলে যাবে। আর আমাদের হচ্ছে বন্ধুরা এয়ারপোর্টের নিশ্চিত তালা আলাদা আলাদা কাউন্টার আছে, দেখানোর জন্য সেখান থেকে আমাদের পাস হতে হবে। তো আমি মেয়েদের কাউন্টার থেকে পাস হয়েছি, তোমাদের দাদাভাই ছেলেদের কাউন্টার থেকে পাস হয়েছে। তো এই আমরা ভিতরে আমি বলছি যে আমার উপরতলায় কখন তুলে, আমি তো উপরতলাতে আমাদের গাড়িটাকে উপরতলাতে তুলেছে, নিচের তলায় একটা মানে ফ্লোর আছে, আমি জানতাম না। মানে দাদাভাই আমার দেখাচ্ছে না, আসতে বলে তুমি নিচের তলায় ঘুরতে যাবে, সবাই লিফট করে মানে লাভছে, অটোমেটিক সিঁড়িতেও লাভছে। তো আমাদের গাড়ি যে উপরতলায় আমরা উঠে গেছি, এখন গাড়ি দেখালে বলছে না যেদিন যাবো ওদিনকে দেখবে নিচে দিয়ে আমরা বেরোবো। এখন গাড়ি এরকম দোতলাতেই তুলে দেয়, তো ডাইরেক্ট আমরা এরকম গেট দিয়ে ঢুকে যাই। দাদাভাইয়ের আগে দুবার এসেছে গেছে, ও জানে সব কিছু, আমি জানতাম না এত কিছু। তো যাই হোক, এখন জানতাম না তা না, আমি কোনোদিনই জানতাম না, আমি তো আগেই বলেছি যে তো যাই হোক, আমি দাদাভাইকে বারবার পছন্দ করছিলাম, ও হাসছিল। এখানে যে হাত ব্যাগ, তারপরে হেডফোন, ঘড়ি, আমরা চেকিংটা হয় ওটা হয়ে গেল, ওটা হয়ে চলে এসেছে। এবার খাবে খেয়ে মাঠে যাওয়ার পরে তো আমাদের ফ্লাইটে দেরি আছে 12টা 10-এ, অত দূর আমরা দাদাভাই পুরো চেকিং করে একবার ভিতরে ঢুকে গেল, বলছে ভিতরে ঘোরাফেরা হোক, তো দুপুর হয়ে যাবে, বাবু নিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। তো আমরা বোর্ডিং পাস করে একদম ভিতরে ঢুকে গেছি, কিন্তু মাঠের পুরো কাছে যে বসা সিট ছিল, বাবা ফিল্ম দেখাচ্ছিল আর আমিও দেখলাম। আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের, যেহেতু দেখাবো শেয়ার করবো বলে। তো বিশেষ করে বন্ধুরা দেখে না এত ভালো লাগছে, সামনে থেকে যা কিছু আকাশে ওরা দেখেছিলাম, নিজে দেখেছি চোখে, কিন্তু আকাশে ওরা মানে ল্যান্ডিং করছে, ভালো লাগছে। আরও কত প্লেন ল্যান্ড করছে, তারপরে কত প্লেন উড়ে যাচ্ছে, মানে বিভৎস একটা দৃশ্য, যেটা যারা প্রথম টাইম দেখবে না তাদের বিশাল ভালো লাগবে। তাই ভিতরে আমি একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে নানা রকম কোন জিনিসটা খেতে চাও সেরকম একটা করে সব আছে, তার মধ্যে তুমি দেখে দেখে দাম আছে বা খাবারের নাম আছে, দেখে তুমি খাবার কালেক্ট করতে পারো। তো আমি সব দেখে শুনে আমি দার্জিলিং চিকেন মোমো নিয়েছিলাম, আর তোমার দাদাভাই নিয়েছিল বাঞ্ছারামের, সরি ভুলে যাচ্ছি, ক্ষীর কদম নিয়েছিল বাঞ্ছারামের। তো একটু মানে বলতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। তো আমি মোমোটা খাচ্ছিলাম, দার্জিলিং মোমো ফার্স্ট টাইম, কোনোদিন খাইনি। তো বিশেষ করে বন্ধুরা অতটা ভালো লাগেনি, আমার মনে হচ্ছিলো আমি প্যান ফ্রাই মোমোটা নিলেই ভালো হতো। তো যাই হোক, আমি 4টে খেয়েছি, তোমাদের দাদাভাইকে একটা দিয়েছে, একটা 1 লিটারের জল। আর এই প্যান ফ্রাই মোমোটা দার্জিলিং মোমোটার দাম নিয়েছিল 530 টাকা। তাহলে ভাবো, আর দাদাভাইয়ের মিষ্টি দুটো নিয়েছিল 120 টাকা। তো যাই হোক, এখানে শুধু টাকার খেলাই চলে, মানে প্রত্যেকটা মুহূর্তে শুধু টাকা আর টাকা। আর এই যে কাঁচের ওইটা দিয়ে আমি একটু হেঁটেছিলাম, একটা ছোটো ভিডিও করেছি, আবার ওর ওপর দিয়ে একটু ট্রেনগুলো এত বড় বড় লাগছিল, আবার একটু ভিডিও করলাম। তো এখানে যে মানে আমি একটু জুম করে করে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে প্লেনটা দাঁড়ানো, এই যে এটাতেই আমরা উঠেছি, এটা 22 নম্বর গেটে এসে দাঁড়িয়েছিল। প্রথমে প্লেনটা খালি হলো, আগে এসে দাঁড়িয়েছিল, আমরা তখন গিয়ে বসেছিলাম, প্লেনটা ল্যান্ড করলে তারপর সব জিনিস খালি হচ্ছিলো। তারপর আমাদের টিকিটে দেখলাম আমাদের 22 নম্বর গেট, তো দেখি প্লেনটা 22 নম্বর গেটে দাঁড়িয়েছিল। তারপরে আমাদের আমাদের 12টা বাজতে 10-20 মিনিট মতো বাকি ছিল, আমাদের অ্যালাউন্স করলো যে 22 নম্বর গেটে প্লেনে ওঠার জন্য। তো আমরা 22 নম্বর গেটে প্লেনে রীতিমতো উঠে গেলাম। তো ওঠার পরে ওই প্যানেলটা দিয়েই উঠলাম। প্যানেলটা এমন সিস্টেম, প্লেন চলে গেলে আবার গুটিয়ে গুটিয়ে ভিতরে ঢুকে যায়, আবার প্লেন আসলে আবার প্যানেলটা গিয়ে মানে প্লেনের গায়ে লাগিয়ে দেয়। তো বিভৎস একটা সিন, কিন্তু খুব ভালো লাগছিল। তো এই আমরা প্লেনের ভিতরে ঢুকছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দাদাভাই বাবুকে নিয়ে বেশি গাড়ি করছিল, আর আমি একটু ভিডিও করতে করতে ঢুকলাম।
তো এই হচ্ছে আমার টিকিটটাও আমি হাতে নিয়েছি, চিপসটাও হাতে নিয়েছি, আর নিচের দৃশ্যটা একটু দেখালাম। এই যে প্লেনে ওই প্যানেলটার ভিতর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। তো মানে কোনো যদি আমরা খারাপ জিনিসপত্র বা আনলিগাল জিনিসপত্র না নিই, প্লেনে কিন্তু আসা যাওয়াটা কোনো ব্যাপারই না। আমাদের মধ্যে কোনো আনলিগাল জিনিসই ছিল না, তো ভয় এটা নিয়ে ওটা নিয়ে করে ভয় লাগছিলো যে কোনটা বারণ কোনটা নেওয়া যায়। তো জাস্ট নর্মাল জিনিসপত্র নিয়ে ক্যারি করেছি, তাই আমাদের কোনো জায়গায় আটকায়নি, কোনো সমস্যা হয়নি বা কোনো জিনিস বের করে ফেলে দিতে হয়নি, কারণ আমাদের 15 কিলো আর 7 কিলোর নিচেই সব জিনিস ছিল। তো এই হচ্ছে আমরা যাচ্ছি, যেতে যেতে কিছুটা ভিডিও করলাম। আর এই প্লেনের ভিতরে ঢুকে গেছি। তো প্লেনের ভিতরে ঢোকার পরে আমি জানালা দিয়ে একটু ভিডিও করছিলাম। প্লেনটা জানালা দিয়ে দাঁড়িয়ে আছে দেখানোর জন্য তোমাদেরকে। আর এই বাবু আরও মানে ঢুকেই বদমাইশি করছে, তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিল। যখন প্লেনটা ছেড়েছিল ঘুমিয়ে পড়েছিল। ওর বাবা ওকে চিপস খাওয়াচ্ছে, কারণ এত দুষ্টুমি করছে। চিপস আর বলি এখন ছাড়ার একটু দেরি আছে, খাইয়ে দাও। তারপরে মিনিট 10 পরে প্লেনটা ছেড়ে দিয়েছে। এই যে টেক আপ করছে দেখো সবাই। তো উনি হচ্ছে একটা গ্রিন আর রেড সিগন্যালের হাতে একটা পতাকা মতো ছিল, তো পতাকা ঠিক না, একটা লাঠি টাইপের। তো গ্রিনটা দেখিয়ে দিল, প্লেন স্টার্ট হয়ে গেছে। আমাদের প্লেন কিন্তু চলছে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু চলছে। আর এই যে আমি দেখালাম তোমাদের, ডান করলাম যে আমি কলকাতা ছেড়ে আহমেদাবাদে চলে যাচ্ছি। তো বিশ্বাস করো বন্ধুরা, প্লেন যখন একদম পুরো মাঝ আকাশে ছিল না, প্লেনের যে ডানা দুটো মনেই হচ্ছে না যে আগে এগোচ্ছে, এখন কিন্তু এগোচ্ছে বোঝা যাচ্ছে। তখন মনে হচ্ছে না এগোচ্ছে, তখন মনে হচ্ছে যেন প্লেনটা এক জায়গায় দাঁড়িয়েই রয়েছে। যারা গেছো তারা অবশ্যই বুঝবে যে আমি কথাগুলো মিথ্যে না সত্যিই বলছি। এই যে আমাদের প্লেনটা কিন্তু যাচ্ছে, আর প্লেনটা কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়ে না, অনেকটা রানওয়ে করে 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 তারপর ঘুরে আবার একটু রানওয়ে করে, আবার একটু দাঁড়িয়ে যায়, তারপরে এ টেক আপ করে দিল দেখো। তো যখন উঁচুতে উঠেছে, বিশ্বাস করো বন্ধুরা, বুকটা কিন্তু খুব কাঁপছিল আমার। তো তোমরা ভিডিওটা এই সিনটা আমি তোমাদের দেখাতে চাইছিলাম, কারণ আমার বুকটা কেমন হচ্ছিল দেখানোর জন্য। মানে একটা নিঃশ্বাস শান্তিতে লাস্টে নিলাম, মানে এমন হচ্ছিল বুকের ভিতরে ধপ্প ধপ্প করছিল। আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই আমাকে দেখে হাসছিল। তো যাই হোক, তারপরে আমি সামলে নিয়েছি নিজেকে। আর এই দেখো মানে সূর্যটা এমনভাবে পড়ছিল ওই ডানাতে যে চকচক চকচক করছিল। আর ডানার মধ্যে একটা কোণে ফিউল না, এরকম এরকম চিকচিক করে একটা আলো জ্বালছিল। তো বাবু তারপরে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাভাইয়ের কোলে। আর আমি একটু মাঝে মাঝে চোখ বন্ধ করে আবার একটু বসে, এই যে সিনটা দেখো দেখাতে চাইছি, ডানাটা দেখো স্থির হয়ে রয়েছে। আর আকাশের মেঘগুলো কি বিভৎস একটা দৃশ্য, মানে বিশাল সুন্দর লাগছিল। আর এই দেখো টেক আপ করার ল্যান্ড করার কিছুক্ষণ আগে না ভিতরের গাঁদা শব্দটা বন্ধ করে দেয়। তারপরে না আমরা কানে কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, পাশাপাশি কেউ কারোর কথা, দাদাভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছিলাম না, আমার কথাও শুনতে পাচ্ছিলাম। তো কপাল কি খারাপ, নামে 3টে হেডফোন নিয়ে গেছে, কোনো হেডফোনই আমার কাজে লাগেনি, কারণ আমি ফোনে হেডফোনই ক্যারি করতে পারিনি, চালাতেই পারিনি ফোনের সঙ্গে। তো যাই হোক, এবার প্লেনটা ল্যান্ড করবে, ওই জন্য তোমাদের ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে প্লেনটা ল্যান্ড করছে। দেখো বাড়িগুলো সব বড় বড় হয়ে আসছে, এবার প্লেনটা ল্যান্ড করবে। কিন্তু না, যখন প্লেনটা ছাড়ে তখন এটা গা 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 বিশাল শব্দ আকার ধারণ করে, কিন্তু নামার কিছুক্ষণ আগে থেকে শব্দটা বন্ধ হয়, কিন্তু কানে কিছু শোনা যায় না অনেকক্ষণ। তো এই প্লেন ল্যান্ড করে গেছে, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে। তো বন্ধুরা প্লেনটা ল্যান্ড করে গেছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, মানে বুকের ভিতরে যখন নামার আগে না এত ধকপক করছিল, এত ভয় লাগছিল। আর মাথাটাও কেমন যেন যত নিচের দিকে নামছে কেমন একটা যেন হচ্ছিল, আর বুকটা যেন হালকা হালকা হয়ে যাচ্ছিল। কিন্তু মানে এর মধ্যে কোনো ভয় নেই। আমার তো ছোট্ট বাচ্চা নিয়ে ধরো আমরা সফর করলাম, আমি ওকে নিয়ে একটু টেনশানে ছিলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি কোনো দিন নাগরদোলাও চড়িনি এরকম ভয়ের কারণে। তো নেমেছি, কোনো অসুবিধা হয়নি, শরীরের দিক থেকে কোনো সমস্যা হয়নি, ভমিটিংও হয়নি, কিচ্ছু হয়নি। তো ওখানে নামার পরে আমরা বাস ধরেছি এয়ারপোর্টের ভিতরে। যারা মানে প্লেন এসেছো গেছো তারা জানো অবশ্যই একটা বাস থাকে, তো সেই বাসে করে আমরা এসে লাগেজ কালেক্ট করবো বলে আমরা আহমেদাবাদ এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমার বাবু দেখো কেমন মুখে মুখে চুমু খাচ্ছে আমার। তো খুব ভালো লাগছে, আমার ছেলে খুব ভালোভাবে এসেছে, আমার এটা দেখে খুব খুশি।
আর সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, লাগেজ, আমার যে বড় লাগেজটা তার চাকাটা পুরো একদম ভেঙে গেছে, তারপরে লাগেজের হ্যান্ডেলও ভেঙে দিয়েছে। তো খুব অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার ওই বড়ো লাগেজটা। তো এখানে কিন্তু বেল্টের মধ্যে যে যার জিনিস সে তার চিনে চিনে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেল্ট তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, সে কিন্তু নিজের গতিতে ঘুরেই যাবে। আর আরেকটা জিনিস দেখলাম যে যে কোনো বেল্টেই যে তোমাদের জিনিস আসবে সেরকম নয়, তোমাদের প্লেনের নাম্বার অনুযায়ী কোন বেল্টে তোমাদের জিনিসগুলো আসছে সেই বেল্টের সামনে তোমাদের বোর্ডে নাম্বার উঠবে যে এই প্লেনে তোমরা এসছো কলকাতা থেকে আহমেদাবাদ আমাদের প্লেন ছিল, তো সেটা নাম্বার বোর্ডে উঠে গেল আর প্লেন নাম্বারটা উঠে গেল। তারপরে কিছুক্ষণ 5 মিনিট পরে ওই বেলটাই চালু হলো, হওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ব্যাগগুলো কালেক্ট করে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। আমরা একদম নিচের তলায় ছিলাম যেহেতু, তাই উপরে আহমেদাবাদ এয়ারপোর্টটা কেমন আমি দেখতেও পেলাম না বা উঠিও নি। এবার যখন বাড়ি যাব আহমেদাবাদ থেকে কলকাতায় তখন অবশ্যই তোমাদের ভিতরটাও ঘুরে দেখাবো। তো আমি তো দমদম থেকে যখন এসেছি, মানে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে আহমেদাবাদ, তোমাদের তো যতটা পেরেছি ঘুরে দেখিয়েছি। ভিডিওটা তোমরা আশা করি পুরোটাই দেখেছো বা দেখছো। পুরোটা দেখার জন্য ধন্যবাদ, আমি অনেক অনেক তোমাদের কাছে কৃতজ্ঞ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার একটু করো, যারা নতুন নতুন প্লেন জার্নি করবে তাদের যে ভয়টা সেটা কেটে যাবে। আমার মধ্যে অনেক প্যানিক ছিল, অনেক ভয় ছিল, সেটা আমার কেটে গেছে। এইটা আমার মেয়ের বাড়ির সোসাইটির মধ্যে ঢুকছি। তো সত্যি কথা বলতে কি খুবই ভালো লেগেছে, আর কোনো মানে শরীর খারাপও সেরকম হয়নি, কিন্তু কেউ ভয় পাবে না। ট্রেন জার্নিংয়ের থেকে অনেক ভালো। যদি কারোর সামর্থ্য হয়ে থাকে যে প্লেনে ওঠা, তারা অবশ্যই প্লেন জার্নি করো। আর ট্রেনে তো একটু অনেকটাই স্ট্রাগল করতে হয়, তোমরা সবাই জানো। আর কলকাতা থেকে আহমেদাবাদ আসতে গেলে 2.5 দিন প্রায় ট্রেনে লাগে, আর এটা আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে মেয়ের বাড়ি। তো এখানে সব কিছু হিন্দিতেই বলে, এই গুজরাটি ভাষায়। হিন্দি আমি একটু আধটু বলি, তো আমি সবার গুজরাটি কিছু বুঝতে পারি না, যেহেতু আমরা পুরো গোটা বাঙালি, তো তোমরা সবাই বুঝতে পারছো। তো এই আমার মেয়ে আমাকে জড়িয়ে দিয়েছে, প্রথম আর বাবার জড়িয়ে দিয়েছে, বাবার খুব ভালোবাসে ও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।